কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা একটু জরুরি আজকে এই আয়োজনটি শুরু করলাম এবং অনির্ধারিত ভাবেই। সেটি হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে আজকে আবারও তুমি কে আমি কে রাজাকার বলে স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা 1 বছর, জুলাই আন্দোলনের 1 বছর পালন করতে গিয়ে যেই রাজাকার স্লোগান নিয়ে এত কিছু ঘটে গেল, সেটিকে তারা আজকে আবারও এই একই স্লোগান দিয়ে তারা কি প্রমাণ করলো, এই প্রশ্নটা যেমন থাকছে তার মধ্যে নতুন করে উঠে এসছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এখন বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করে তাকেও বিতাড়িত করার প্রক্রিয়া চলছে, ষড়যন্ত্র চলছে, মেটিকুলাস ডিজাইন কিনা। এর বাইরে আজকে আমরা জানতে পারলাম যে নানান জায়গা থেকে পরিকল্পনা করা হচ্ছে যে বঙ্গবন্ধু এবং জিয়ার যেই সমাধি রয়েছে, বঙ্গবন্ধুর সমাধি রয়েছে টুঙ্গিপাড়াতে এবং জিয়ার সমাধি রয়েছে চন্দ্রিমা উদ্যানে ঢাকার, এই দুটি ধ্বংস করার একটি পরিকল্পনা নীল নকশা চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে ফ্রান্স থেকে একজন ইউটিউবার 2 দিন পরপরই এই হুমকি কিন্তু দিয়েছিলেন, এখনো সেটি অব্যাহত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে নাজমুল হাসান কলিমুল্লাহ যদি আমাদেরকে বলতেন পরিস্থিতিটা কি। ধন্যবাদ। দেখুন, পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। আপনার এই কয়েক ঘন্টা আগেও ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতি অবস্থা চলছিল ক্যাম্পাসে। পরে সম্মানীয় প্রক্টর মহোদয় এসে থামান। আর এদিকে আপনার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমাধিসৌধ, যেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত, সেখানে আপনার হামলা চালানোর একটা কথাবার্তা শোনা যাচ্ছে। আপনার সিরিয়ার বাথ পার্টির কর্ণধার দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আপনার হাফেজ আল আসাদ, তার কবর যেভাবে অগ্নিদগ্ধ করা হয়েছিল, আপনার ডিসেক্রেশনের কাণ্ড হয়েছিল তার পুত্র বাশার আল আসাদের পতনের পর, সেরকম একটি পরিস্থিতি রচনার একটা চেষ্টা আছে বলে শোনা গেছে। এবং এই ডিসেক্রেশনের কাজটি সম্পন্ন হলে পরে একটু বিরতি দিয়ে তারপর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার সমাধিসৌধ আপনার অপবিত্র করবার একটা চিন্তা কারো কারো মাথায় আছে। এখন এইসব কর্মকাণ্ড করে মানুষের সেন্টিমেন্ট আপনার তুঙ্গে নিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র অনেকে আশঙ্কা করছেন। এখন ধরুন, এই যে আমাদের আইনের অধ্যাপক, সাবেক আপনার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিলিয়ার পরিচালক প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে 1 সপ্তাহ একটা হুমকি দেওয়া হয়েছে মব করবার। তো এইভাবে একের পর এক আপনার যে চিন্তা, অপচিন্তা এবং অপচেষ্টা, তা ক্রমে ক্রমে সংহত হচ্ছে এবং -1 আওয়ামী লীগ, -2 জাতীয় পার্টি, -3 আপনার বিএনপি এবং ফাইনাল টার্গেট প্রকাশ্য রাজনীতি করা দল জামাতে ইসলামের উপরও আপনার খড়গহস্ত নেমে আসতে পারে। এখন পলিসিটা হচ্ছে অনেকটা সেট এ থিফ টু ক্যাচ এ থিফ, একজনকে দিয়ে আরেকজনকে ধরা। পরবর্তীতে যখন কেউ থাকবে না, তখন সর্বশেষ আপনার প্রকাশ্য রাজনীতি করেন এমন স্টেক হোল্ডার অর্থাৎ জামাত ইসলামকে আপনার সাইডলাইন করে ফেলা, এরকম একটা চিন্তা নিয়ে অদৃশ্য শক্তি আপনার সক্রিয় হয়েছে এবং দেশব্যাপী নানান রকমের অস্থিতিশীলতার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
স্যার আপনি অদৃশ্য শক্তির কথা বলছেন। অদৃশ্য শক্তি পৃথিবীর সব দেশে সব জায়গাতেই থাকে। সেগুলো মোকাবেলা করেই সরকারগুলো আসলে টিকে থাকে। তো এই অদৃশ্য শক্তি মোকাবেলা করতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এখন যে অদৃশ্য শক্তি সেটি সঙ্গে ডক্টর ইউনূস সরকারের বিরোধ কোথায়? তারা তো দেশে এই যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা কিভাবে লাভবান হবে? দেখুন, এই সরকার অনির্বাচিত সরকার। এই সরকার আপনার আন্তর্জাতিক আপনার চেস প্লেয়ার যারা তাদের সমর্থনপুষ্ট সরকার, এবং দীর্ঘ মেটিকুলাস ডিজাইনের কোশিশ করেই তারা কিন্তু ক্ষমতায় আসীন হয়েছেন। আর যেই অদৃশ্য শক্তিটি এই সুযোগে টেক ওভার করে ফেলেছে, তারা কিন্তু রাষ্ট্রেই বিশ্বাস করে না। সেই জন্য নৈরাজ্য তৈরির চেষ্টায় রত সর্বক্ষণ। আর নৈরাজ্য কখনোই আপনার স্থিতিশীলতা প্রদান করে না। নৈরাজ্য কখনোই গঠনমূলক ইতিবাচক আপনার উপসংহারে সংস্থাপন করে না। তো ফলে সামগ্রিকভাবে পরিস্থিতিটা এমন যে রাষ্ট্রের খোল নইচে পাল্টে যাওয়ার জোগাড়, এবং আলটিমেটলি তার ফলে রাষ্ট্র কিন্তু বিপন্ন দশায় উপনীত হয়, এবং এটাই আমরা এখন অনুমান করছি। জি, আমরা আমরা স্যার শুরু থেকেই কিন্তু বলছিলাম যে এর পেছনে ৩টা ৪টা মানে মানে আপনি যে বলছেন না যে একজনকে দিয়ে আরেকজনকে ঘায়েল করা, হ্যাঁ? সো আমরা দেখলাম আওয়ামী লীগকে ঘায়েল করা হলো, জাতীয় পার্টিকে ঘায়েল করা হলো, এখন বিএনপিকে ঘায়েল করা হচ্ছে। তারপরে আপনি বলছেন যে জামাতকেও ঘায়েল করা হবে। তো আল্টিমেটলি কি হিজবুতিরাই টিকে থাকবে? এরাই তো যারা রাষ্ট্রে বিশ্বাসী নয়, যারা আপনার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা একটা মৌরসি পাট্টা কিংবা চিরস্থায়ী বন্দোবস্তের চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে, স্লোলি বাট শিওরলি। এখন এখন এনসিপি কোন পক্ষে আছে বলে আপনি মনে করছেন? এনসিপি ফর দ্য টাইম বিং আপার হ্যান্ডে আছে, তারা ব্যবহৃত হচ্ছে, এবং যেহেতু অপরিপক্কতার একটা পটভূমি আছে, সেটার সুযোগ নিয়ে এই অদৃশ্য শক্তি তাদের কাঁধে সাওয়ার হয়েছে, এবং আলটিমেটলি প্রকাশ্য রাজনীতিতে থাকবার সুযোগ তাদেরও কতটুকু আছে সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে, উইথ পিঞ্চ অফ সল্ট। তাদের কি আসলে রাজনীতিতে থাকার কোনো পরিকল্পনা আছে, আদৌ আছে? দেখুন, তারা তো ন্যাচারালি মনোপোলাইজ করার একটা চিন্তা থেকে অগ্রসর হচ্ছেন, এবং তারা ভাবছেন যে তাদের কারণেই আপনার সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জটা সম্ভবপর হয়েছে, এবং তারা এটার সর্বাত্মক অর্থে বেনিফিশিয়ারি বলে নিজেদেরকে মনে করেন, এবং সেই জন্য তারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন নিজেদের জন্যই কোটা সংস্থাপন করছেন, যেটা এক ধরনের স্ববিরোধিতা এবং নৈতিক ডিকাডেন্সের পরিচয় বহন করে। এখন স্যার এই সপ্তাহেই তো আপনার এনসিপির গোপালগঞ্জে একটা সমাবেশ আছে, ওখান থেকে কি তারা মাজারে হামলা করবে? বিষয়টি কি এরকম? এরকমের একটা আশঙ্কা অনেকে করছেন যে 16 তারিখেই হয়তো এই কাণ্ডটি ঘটবে। সময় তো একেবারে অবশিষ্ট নেই, আর এক ধরনের ডেসপারেশনও কাজ করছে। কোর্টের নির্দেশনায় আপনার সংস্কারক হিসেবে আপনার তকমা একটি আপনার 4 সপ্তাহ সময়ের মধ্যে আরোপ করার বা ছিনিয়ে নেবার একটা চিন্তা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আছে, যিনি পুরোধা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়ের। জি, এখন স্যার আপনি আপনি সংস্কারক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, যেটি হাইকোর্টে এরই মধ্যে শুনানি হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনার এর মধ্যে কি জুলাই ঘোষণা প্রস্তুত হয়ে যাবে বলে আপনি মনে করছেন? দেখুন, সাইমালটেনিয়াসলি নানামুখী কীর্তিকলাপ চলছে, এখন ঠাউর করা মুশকিল কোনটা আগে, কোনটা অ্যাপ্রায়োরি, কোনটা অ্যাপোস্টেরিয়রি, এটা এখন দেখবার বিষয়।
এখন তাহলে স্যার আপনার কাছে তথ্য কি আছে যে এই যে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি আরো ঘনীভূত হবে না কোন দিকে এগুবে? এটি আরো ঘনীভূত হওয়ার আশঙ্কাই বিদ্যমান। কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে না, একে একে সব নিবিচ্ছে দেউটি, সেরকম একটি অবস্থায় আমরা পড়ে গেছি। তো সেক্ষেত্রে একটু একটু বিস্তারিত যদি বলতেন স্যার। আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার দেশব্যাপী এই আপনার পদযাত্রা, তারপরে মোবিলাইজেশনের কাজ চলছে নবগঠিত দলটির পক্ষ থেকে। তাদের সঙ্গে আপনার যারা কাঁধে কাঁধ মিলিয়ে শোল্ডার আপ করছেন, তাদের অনেকেই মৌলবাদী বলে চিহ্নিত করছেন। এবং আপনার সম্প্রতি যে মৌলবাদের অর্থনীতি বিশেষজ্ঞ যিনি প্রফেসর আবুল বারকাত, তাকে আটক করার মতো ঘটনাও ঘটেছে। অর্থাৎ কোন রকমের বিপদের আশঙ্কা যাদের পক্ষ থেকে আছে তাদের আপনার স্পেয়ার করা হচ্ছে না। এখন স্যার আপনি বলছিলেন যে মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার সাবেক চেয়ারম্যান আমাদের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, তাকেও ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে যে তাকে মব করা হবে 1 সপ্তাহের মধ্যে তিনি যদি বিলিয়ার দায়িত্ব ছেড়ে না দেন। ওকে, এখন কি বাংলাদেশে মানবাধিকার কমিশন বলে কিছু আছে? আসলে এটা এক ধরনের মিসনোমার বলা যেতে পারে। না আসলে আছে কি মানবাধিকার কমিশন একটা ছিল যে রহমানকে আমি পেয়েছিলাম, কিন্তু এখনো কি বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন কি আছে? আপনার ডক্টর কামাল উদ্দিন ইস্তফা দেওয়ার পরে আমার জানা মতে নতুন কেউ তার স্থলাভিষিক্ত হয়েছেন কিনা সেটা আমি অবগত নই। ওকে, আর আর জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের একটা অফিস বাংলাদেশে হওয়ার কথা, সেটির কি অবস্থা? সেটি নিয়ে তার খসড়া অনুমোদন, নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এটা রীতিমতো নানান রকমের চাঞ্চল্য এবং উত্তেজনাও তৈরি করেছে। সব মিলিয়ে এখন দেখবার বিষয় যে ফাইনালি এই খসড়া যেটি অনুমোদিত হয়েছে সেটি চূড়ান্ত রূপ পরিগ্রহ করে কিনা। এই খসড়ার প্রধান দিকগুলো কি আছে? এখন ধরুন নর্মালি যেটা দেখি আমরা, ওই যেখানে কনফ্লিক্ট জোন সেখানেই এ ধরনের অফিস সংস্থাপিত হয় জাতিসংঘের পক্ষ থেকে। তার মানে আপনার ধূম্র দেখিয়া অগ্নি অনুমান করার যে রীতি আছে সেই সূত্রানুসারে বাংলাদেশ অচিরেই কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হতে পারে। জামাতের বিষয়ে ভালো প্রিমনিশন আছে বলেই সম্ভবত তারা দাবি তুলেছেন যে বাংলাদেশের ত্রয়োদশ যে নির্বাচন, সাধারণ নির্বাচন, সেটি যাতে জাতিসংঘের তত্ত্বাবধানে হয়। এখন আমাদের নিকটবর্তী দেশ ইন্দো চায়নাতে অবস্থিত ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার নির্বাচন আয়োজন করা হয়েছিল। তো সেই ম্যান্ডেটটা তারা আসলে সংস্থাপন করতে পেরেছিলেন মূলত কনফ্লিক্ট জোন বিবেচনায়। বাংলাদেশ যেভাবে আমরা স্লোলি বা শিওরলি ড্রিফটেড হচ্ছি টুয়ার্ডস কনফ্লিক্ট জোন, এখন এটি আপনার শুধুমাত্র সময়ের ব্যাপার। আর স্যার এমনিতে ধরেন বিএনপির উপর এখন যেই চাঁদাবাজের অভিযোগ এনে যে পরিমাণ চাপ তৈরি করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ যেটা তৈরি করা হচ্ছে বিএনপির কাছ থেকে এটি সম্মতি শেষ পর্যন্ত আদায় করে নিবেই? দেখুন, বিএনপি তো একটা সেন্ট্রিস্ট মডারেট টাইপের দল এবং এখানে 5 পেশির লোকজন সমবেত হয়ে দলটি আপনার গঠন করেছেন, পরিচালনা করছেন। এখানে আপনার একটা সমস্যা, সেটি হচ্ছে যিনি ডিফ্যাক্টো কর্ণধার তারেক রহমান, তিনি লন্ডনে প্রবাসে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার বুটস অন দ্য গ্রাউন্ড, যে অর্থে আমরা মিলিটারি টার্মিনোলজিতে বলি, তার পদাঙ্ক বাংলাদেশে না পড়ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে নেতৃত্বের ধরনটা কেমন হবে এবং কোন পথে অগ্রসর হবে বিএনপি। জি, এমনিতে বাংলাদেশের যে দুই ধারা, এখানে এখানে জসউদ্দিন প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ণয় করে
এখন জামাত ও এনসিপি যারা ফার রাইট ইসলামো ফ্যাসিস্ট এবং তিনি আরো ব্যাখ্যা করেছেন যে এটা একটা উগ্রপন্থী। তো সেই দিক থেকে মাঝামাঝি তো আর কোন কেউ থাকলো না। মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যে চারটা, তারা সবাই কিন্তু নেগেটেড হওয়ার একটা আশঙ্কায় বা পর্যায়ে আছেন। এখন দেখবার বিষয় যে সর্বশেষ যে স্টেক হোল্ডার আপনার এনসিপি, তারা প্রকাশ্য রাজনীতিতে থাকে কিনা। এখন স্যার মনির আহমেদ প্রশ্নটি করেছেন যে আপনার কাছে এই প্রশ্নটি আরো কয়েকজনই করেছেন যে এই সরকারের মেয়াদ কতদিন। দেখুন, এক অর্থে তো ওষ্ঠাগত প্রাণ। আপনার এর সঙ্গে ব্যারোমিটার হিসেবে কাজ করছে সেই জুলাই ঘোষণা। এটা কারা দেন, কোন ফর্মে, কোন প্রক্রিয়ায়, সেটি আলোর মুখ দেখে, এবং তার সঙ্গে আপনার এই সরকারের মেয়াদ বা আয়ু অনেকাংশে নির্ভরশীল। জি, আর ধরেন এই সরকার কি নির্বাচনের কোনো প্রস্তুতি আদৌ আছে? আমার তো মনে হয় দে আর sort of treating election as kind of চিবায়রা। তারা চেস করছেন, সবাই মিলে চেস করছে, কিন্তু এটা মরুবিভ্রমের মতো ক্রমেই দূরে সরে যাচ্ছে। মরিচিকা। আর এমনিতে যে প্রশ্নটি আপনার কাছে সবসময় করি, তো আমাদের সেনাবাহিনী বসে বসে আঙ্গুল চুষবে? দেখুন, এটি আমার কাছে মনে হয় খুব আনকাইন্ড কমেন্ট। এখনো সময় উতরে যায়নি, আমরা দেখি সামনে কি দাঁড়ায়। তারা তো প্রাণান্ত করছেন, 30,000-এর মতো তাদের সদস্য তারা মাঠে আছেন সার্বক্ষণিক ভাবে। যেই দেশে আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদের 2 মাসের জন্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি, এবং জরুরি অবস্থা সংক্রান্ত একটি নতুন বিধান সংযুক্ত করা হয়েছে এই নতুন জুলাই ঘোষণার নতুন ঘোষণাপত্রের সঙ্গে। অনেক কিছু ঘটছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর ধৈর্য বলবো না, তাদের কাছে লিমিট কোনটা? যেই দেশে আজকে আবারও তুমি কে আমি কে রাজাকার স্লোগান উঠে, এটি তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহিতার সামিল, তাই না? যেই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় নির্বিচারে, মানুষের ঘর বাড়ি, কোথাও কারো কোনো নিরাপত্তা নাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু যখন হুমকির মুখে, তো আমাদের সেনাবাহিনীর দরকারটা কি? তারা বরং জাতিসংঘে পার্মানেন্টলি শান্তি রক্ষা মিশন করুক, ওখান থেকে তারা ডলার নিয়ে আসুক। সবাই খালি ডলারটাই চিনলো, দেশটাকে কেউ কি চিনলো না? তো দেখুন, এটা তো অনেকটা রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে হয়তো কথাগুলো বলছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সশস্ত্র বাহিনী হচ্ছে লাস্ট রিসোর্ট, এবং এই প্রতিষ্ঠানটিও যখন আপনার তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, তখন আপনার রাষ্ট্রের প্রতীক হিসেবে আর কিছু অবশিষ্ট থাকবে না। আপনি সেনাবাহিনীকে সবসময় ডিফেন্ড করে যান, যেইখানে আমার দেশের মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে প্রতিদিন, 180 জন মানুষকে এরই মধ্যে শুধুমাত্র পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো নারী ধর্ষিত হচ্ছে, হ্যাঁ, কোথাও কারো কোনো নিরাপত্তা নাই, চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সবকিছু মিলিয়ে তাহলে সেনাবাহিনীর কাজটা কি? তাদের কারণে তাদের 1 নম্বর দায়িত্ব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। স্বাধীনতা তো আজকে তো মবদের স্বাধীনতা, আজকে তো এই দেশে কোনো সাধারণ মানুষের স্বাধীনতা নেই। সেনাপ্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দেশের দায়িত্ব তার, কিন্তু কোথায়, কি দায়িত্ব? এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেছে, এবং তারা যদি দেখে আমাদের যখন আমরা লাস্ট রিসোর্ট, আমরা আমাদের সীমায় কখন পৌঁছাবে, সেই সীমায় পৌঁছতে পৌঁছতে আরো যে মানুষগুলোর প্রাণ যাবে, সেই তাদের প্রাণকে এই সেনাপ্রধান ফেরত দিতে পারবেন? দেখুন, আপনার আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ কিন্তু মৃত ব্যক্তিকে জীবন্ত করতে সক্ষম হননি, এমনটি আমরা জানি। সুতরাং তিনি যেহেতু ঊর্ধ্বলোকে চলে গেছেন মুসলিম বিশ্বাস অনুসারে, আবার ফিরে আসবেন, সুতরাং
তিনি যতক্ষণ মৃত্যুবরণ না করছেন ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তিকে জীবিত আপনার ভাবে ফিরিয়ে নিয়ে আসবার একমাত্র মজেজা তারই আছে। আপনি তো আমার প্রশ্নের উত্তরটা দিলেন না স্যার। আমি বলছি সেনা প্রধান তিনি ডেভিড হান্ট করলেন, রাইট? কি করলেন বলেন? ডেভিড হান্ট করে কি করলেন? এখন ধরুন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন চিরুনি অভিযানের। ও তো বেসিক্যালি এটা তো ডেভিড হান্ট কিছু করতে পারলো না। এখন চিরুনি আমি দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, চিরুনি যার কোনো দাঁত নাই, হ্যাঁ, তো ওইটা ওই অভিযান দিয়ে কি হবে? মানুষকে এত বোকা ভাবা তো কোনো কারণ নাই। তো সেনাবাহিনী তার মর্যাদা হারাচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে না? মানে আদৌ কোনো অবশিষ্ট সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কাছে প্রত্যাশা সর্বাধিক, এটা সত্যি, এবং মাননীয় সেনাপ্রধান হয়ে দাঁড়িয়েছিলেন সবচাইতে জনপ্রিয় মানুষ। এখন আলটিমেটলি তাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হয়। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বাহিনী পরিচালনা করেন। তো ফলে যেখানে প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা তারা তাদের যে ওয়ার্ল্ড ভিউ সেটি একরকম, আর আমাদের সশস্ত্র বাহিনীতে যারা কাজ করেন তাদের ওভার যেটাকে ওয়ার্ল্ড ভিউ সেটি আরেক রকম। এই হায়াটাসটা কিন্তু বাস্তব। স্যার, পৃথিবীর কোন দেশে সেনা হস্তক্ষেপ সংবিধান মেনে হয়েছে একটু বলুন তো? বাংলাদেশে যতবার সেনা হস্তক্ষেপ হয়েছে তা কি সংবিধান মেনে হয়েছে? তা কি ওই নিয়মতান্ত্রিক প্রটোকল মেনে হয়েছে? আপনি যেই আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন যেটা, বিষয়টা তা নয় আসলে। আপনার যে সাংবিধানিক প্রভিশন আনয়ন করা হয়েছে সেটা হচ্ছে কেউ যদি আপনার অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্ত হন তার জন্য মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করা হয়েছে সংবিধানে। তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসও মৃত্যুদণ্ড ভয়ে তিনি ফ্রান্স থেকে আর ঢাকায় অবতরণ করতেন না, তাই না? দেখুন, প্রফেসর ইউনূসের আপনার পুরো বিষয়টা সাগাটাই ডিফারেন্ট। তিনি একজন দণ্ডিত ব্যক্তি এবং সেই হিসাবে তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। তারপরে তার এই যে কোর্টের রেফারেন্স সেটা নিয়েও নানান রকমের কথাবার্তা আছে। সব মিলিয়ে পুরো বিষয়টাই কাইন্ড অফ এ হক্স। কাইন্ড অফ আ হক্স কেন বলেন? কাইন্ড অফ কি হবে? ইটস আ হক্স। এটা কাইন্ড অফ আ হক্স না, রাইট? এখন আপনি বলুন, আপনি নিজেই বললেন যে সেনাপ্রধান দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারণ তিনি বলেছিলেন কি, এনাফ ইজ এনাফ, রাইট? মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে সেনাপ্রধানের এই বক্তব্য মানুষকে একটু স্বস্তি দিয়েছিল, কিন্তু পুরো জাতিকে তিনি হতাশ করেছেন। মানুষ এই প্রথমবারের মতো, ইতিহাসে প্রথমবারের মতো মানুষ সেনা হস্তক্ষেপ চেয়েছে, কারণ তারা বাঁচতে পারছে না, তাদের জীবনের কোথাও কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই, তাই না? তাহলে এই সেনাপ্রধান কি কাজে লাগবে দেশের? দেখুন, আসলে উই হ্যাভ হার্ডেন্ড আওয়ারসেলভস। আমরা নিজেদের শক্ত করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন আপনার সবকিছু গা সাওয়া হয়ে গেছে। তা না হলে এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটফোর্ডের ঘটনাটা দেখলো কিন্তু কিচ্ছু করলো না। কয়েকজন হাতে গোনা মানুষ তারা এরকম পারপিট্রেটর হিসেবে রোল প্লে করলো। আমরা হয়ে আমাদের মনে হয় যে আমরা স্যানিটি হারিয়ে ফেলেছি। এখন ফেরার পালা। ফেরার পালা কবে? কবে 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 সম্বিত ফেরার পালা। কবে স্যার? সম্বিত ফেরার পালা বন্ধ করে এরকম করে আছে জানেন স্যার? আমি যদি আপনাকে দেখাই প্রতিদিন আমি যে পরিমাণ ইনবক্সে আমার যে পরিমাণ মেসেজ আসে, আমার কষ্ট হয় যে এই বাংলাদেশ, আপনি জানেন আমি 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 পেশাগতভাবে অন্য অনেক কাজের সঙ্গে যুক্ত। আমার এই মানুষের জন্য আমি সাংবাদিক হিসেবে আমার মনে হয় আমি আমার দায় মোচন করছি, কিন্তু ইতিহাস এই সেনাপ্রধানকে ক্ষমা করবে না। আপনি নির্বিকারী কি থাকবেন আমি বুঝতে পেরেছি, তবে এটুকু বললাম যে আমি নিজে ব্যক্তিগতভাবে কখনোই সেনা হস্তক্ষেপ কামনা করি না, কখনোই চাই না বাংলাদেশ গণতন্ত্র থাকুক, এটি আমি সবসময় কামনা করি। কিন্তু আজকে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমি তো ভাবতেই পারি না আজকে আবার 1 বছর পরে তাদের এত বড় দুঃসাহস যে তারা আজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেয়। এত বড় দুঃসাহস এদের। আপনার কেমন লেগেছে এই স্লোগান আজকে আবার শুনে? যারা তাদেরকে রেহাই দিতে চেয়েছিল এটা স্যাটায়ার করে বলেছে, রাইট? ইজ ইট আ স্যাটায়ার? নো, ইট ইজ নট আ স্যাটায়ার।
এটা আসলেই তারা রাজাকারের বাচ্চা, তারা রাজাকারের নাতিপুতি। তা না হলে 1 বছর পরেও তারা এই স্লোগান দিতে কি পারতো? আপনি বলুন তো। এটা আসলেই খুবই উদ্বেগের একটি বিষয় এবং আপনার কন্ডোন করা মুশকিল। আপনার কেমন লেগেছে? ডেফিনেটলি আমার কাছে এটি প্রত্যাশিত ছিল না এবং আমি একটু বলতে পারেন টেকেন ব্যাক, আহত হয়েছে। শুধুই আহত হয়েছেন? ডেফিনেটলি, কারণ হচ্ছে এটা আহত হওয়ার মতোই বিষয়। কারণ হচ্ছে নতুন প্রজন্ম, তারা তো যুগের অগ্রবর্তী চিন্তা করবেন, তারা কেন অতীত আশ্রয়ী হবেন? তাদের তো সামনে বিস্তর পথ খোলা আছে, আরো ইতিহাসে গঠনমূলক বিষয় আছে, তারা মনোনিবেশ করবেন, এটাই স্বাভাবিক। আজকের এই দুরবস্থায় দাঁড়িয়ে আজকে ইতিহাস যেমন সেনাপ্রধানকে ক্ষমা করবে না, ইতিহাস এই শিক্ষার্থীদেরও ক্ষমা করবে না। এটি আপনার বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়। আমি বিশ্ববিদ্যালয়ে আমাদের আলমা মাটার। আমি খুবই লজ্জিত বোধ করছি যে এটা আমার ক্যাম্পাস, এইটা আমার রোকেয়া হলের শিক্ষার্থীরা। আমি খুবই লজ্জিত বোধ করছি। আমি জানি না শিক্ষক হিসেবে আপনি কি বোধ করছেন। আপনি কিছু বলবেন না? এই নীরবতা মৌনতার সম্মত লক্ষণ। ডেফিনেটলি না। জি, বুঝতে পেরেছি। আর আর বঙ্গবন্ধু এবং জিয়ার সমাধি যদি ভাঙার নীল নকশা বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কি হবে স্যার? গৃহযুদ্ধমূলক পরিস্থিতি একেবারে অত্যাবশ্যক এবং অসম্ভাবী হয়ে দেখা দেবে, এটা অনুমান করা যায়। সেই পরিস্থিতি আর কি কিছু বাকি আছে? আমি জানি না ঠিক। নিশ্চয়ই দেশে শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা রাখছি। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। এই ছিল আমার এখনকার আয়োজন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।